দেখা যাচ্ছে? আচ্ছা, কালকে ম্যাথটা করাইছিলাম, এই ম্যাথ রিলেটেড আর কোনো যদি প্রবলেম থাকে একটু বলেন, নাইলে হচ্ছে সামনের দিকে আগাই। এই ম্যাথে কি বলছিল? ম্যাথটা ছিল হচ্ছে যে একটা সার্কুলার লুপ কন্ডাক্টর যার রেডিয়াস থাকবে 0.15 মিটার, আর এটা থাকবে হচ্ছে এক্স ওয়াই প্লেনে, ঠিক আছে? আর বলা ছিল যে এই লুপে হচ্ছে একটা রেজিস্ট্যান্স থাকবে 20 ওহমের। আর বি ভেক্টর মানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ভ্যালু দেওয়া ছিল, বের করতে হবে যে এই লুপের মধ্যে কত পরিমাণ বা কি পরিমাণ কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে? এটা বের করতে হবে। তারপরে কি করছিলাম আমরা, এই ছবিটা দেখে কি বুঝতে পারছিলাম? বুঝছিলাম যে হচ্ছে আমি যদি 0 থেকে 0.15 মিটারের হচ্ছে একটা বৃত্ত আঁকি, তাহলে এরকম পাওয়া যাবে। এটা একটা লুপ, সার্কুলার লুপ কন্ডাক্টর, ঠিক আছে? যার হচ্ছে কি বলছে, যেটা আছে এক্স ওয়াই প্লেনে, এই জন্য এক্স আর ওয়াই এর এইটুকু অংশ দেখাইলেও হবে। মানে এই যে এখান থেকে এইটুকু অংশ দেখাইলেও হবে, ঠিক আছে? আর তখন রেডিয়াসটা আপনারা এখান থেকে এই পর্যন্ত নিয়ে দেখালেই হবে, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে কি দেওয়া আছে, একটা 20 ওহমের রেজিস্ট্যান্স, ঠিক আছে? এখন আমাদের হচ্ছে বি ভেক্টরের ভ্যালু দেওয়া আছে আর ডিএস ভেক্টরের ভ্যালু আমাদের বের করতে হবে। তো ডিএস ভেক্টর আমরা কি জানি? আমাদের যেহেতু এটা এক্স ওয়াই প্লেনে আসে, তাহলে এক্স ওয়াই প্লেনে যদি আমাদের এই সার্কুলার লুপটা থাকে, তাহলে জেড ডিরেকশনের সাথে সেটা লম্বভাবে আছে, ঠিক আছে? আর দেখেন বি ভেক্টরের ভ্যালুতে এ জেড ভেক্টর আসছে, মানে বি ভেক্টরটা মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিটা জেড মানে জেড এর ডিরেকশনের দিকে আছে, ঠিক আছে? তাহলে দেখেন এখন ডিএস ভেক্টর আমরা কেমন করে বের করি, যে আমরা এই প্লেনে কোনটুকু ভ্যারিয়েবল, কোন কোন পোর্শনটা ভ্যারিয়েবল আর কি কি ভ্যারিয়েবল না, সেটা রেসপেক্টে। তাহলে ভ্যারিয়েবল এখানে হচ্ছে একটা আর একটা হচ্ছে ফাই, ঠিক আছে? আর ফাই। আর কনস্ট্যান্ট এখানে হচ্ছে এ জেড ভেক্টর, তাই হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে, যেহেতু আমাদের মানে কনস্ট্যান্ট কোনটা যেটা প্লেনে আমাদের থাকে না, ঠিক আছে? তো আমাদের প্লেনে আছে এক্স ওয়াই প্লেন, তাহলে তার অপোজিটটা মানে জেড ডিরেকশনে যে ডিরেকশনটা হবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এ জেডটার দিকটা হবে এ জেড। আর হচ্ছে এর ভেতরে আর এর জন্য আমার ডিফারেন্সিয়াল লেংথ হবে ডি আর। আর ফাই এর জন্য লেংথ হবে আর ডি ফাই, কারণ ফাইটা হচ্ছে অ্যাঙ্গেল, এটার আর্ক নিতে হবে লেংথের জন্য। তাহলে আর ডি ফাই, তাহলে আর ডি ফাই এ জেড ভেক্টর। তারপরে এ ডিএস এর ভেক্টরটা দেখেন, এই বি ভেক্টর যেটা দেওয়া ছিল কোশ্চেন এবং ডিএস ভেক্টরটা এই দুটো ডট প্রোডাক্ট করলে আমরা যদি ইন্টিগ্রেশন করি সারফেস ইন্টিগ্রেশন, তাহলে আমরা ফাই পাবো, ঠিক আছে? তো এই লটা আমরা জানি, তো এই ল এর এখানে দেখেন আমি বি ভেক্টরের ভ্যালু বসাই দিছি আর ডিএস ভেক্টর উপরে যেটা পাই সেটার ভ্যালু বসাই দিছি। তো এজেড আর এজেড এর মধ্যে অ্যাঙ্গেল, এজেড আর এজেড বলতে একই জিনিস, একই জিনিসের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাই হচ্ছে কি হবে, এই cos 0 ডিগ্রি ভ্যালু 1, তাহলে এজেড আর এজেড এর ডট প্রয়োগ করলে হয় 1। তাহলে শুধু এটুকুই থাকে গেল। আর যেটুকু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট সেটুকু বাইর করে নিব। কনস্ট্যান্ট কেমন করে বুঝবো? এখানে লিমিট দেওয়া আছে কোনটার কোনটা দেখেন, একটা হচ্ছে ডি আর বলতে আর এর, আর একটা হচ্ছে ফাই এর, ঠিক আছে? আর এর লিমিট আমরা জানি যে রেডিয়াসটা হচ্ছে 0.15 মিটার পর্যন্ত, তাহলে আর এর ভ্যালু 0 থেকে 0.15 মিটার পর্যন্ত। আর হচ্ছে একটু বড় করে দেখাচ্ছি, আর ফাই এর ভ্যালু হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত। এটা আমরা জানি, এটা দেওয়া নাই কোশ্চিনে, এটা আমরা আগে থেকে যখন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট পড়ি বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট পড়ি তখন আমরা জানতে পারি এটা, ঠিক আছে? তারপরে এখানে দেখেন, তারপরে আমরা হচ্ছে এই অংশটুকু হচ্ছে ছিল কনস্ট্যান্ট, এই অংশটুকুকে বের করে নিছি। ডি ফাই এর জন্য এখানে ফাই বসাইছি, এটা রেসপেক্ট আর কি, এই ইন্টিগ্রেশন রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি। 0 থেকে 2 পাই হচ্ছে লিমিট। তারপরে আর ডি আর কে আমি করলে পাবো আর স্কোয়ার বাই 2। 0.15টা হচ্ছে আপার লিমিট, 0টা হচ্ছে লোয়ার লিমিট, ঠিক আছে? তারপরে ইন্টিগ্রেশন করে আমি লাস্ট পর্যন্ত এরকম একটা ইকুয়েশন পাইছি। এটা পাওয়ার পরে কি করছি, এটা আমরা ফাই এর ভ্যালু পাইলাম। এখন আমরা জানি ই মানে ইনডিউসড ইএমএফ বা ভোল্টেজ বলা যায় ডিটি অফ মাইনাস ডিটি অফ ফাই। তাহলে এখানে জাস্ট ফাই এর ভ্যালুটা বসায় দিলেই আমরা কি পাবো, আমরা ই এর ভ্যালুটা পাবো, ঠিক আছে? মানে এটাকে জাস্ট ডিফারেন্সিয়েশন করবো, যে এইটা যেটা ফাই ভ্যালু পাইলাম সেটাকে জাস্ট ডিফারেন্সিয়েশন করলে আমরা এই ভ্যালুটা পাবো। কেমন করে? সাইন 10 কিউব টি, সাইন থাকলে ডিফারেন্সিয়েশনের সময় কজ হয়, ঠিক আছে? আর অ্যাঙ্গেলটা ঠিক থাকলো, তারপরে অ্যাঙ্গেলটাকে আমি টি এর সাপেক্ষে করলে হয় 10 কিউব টি শুধু, কারণ টি এর সাপেক্ষে টি কে করলে 1 আর শুধু মাত্র বাকি থাকে 10 কিউব টি, জন্য সামনে এটা নিচ্ছি। তারপরে ই পাওয়ার পরে আমরা হচ্ছে আই বের করবো, ঠিক আছে? আইটা কেমন করে বের করি, আই ইজিক্যাল ই বাই আর, মানে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া ছিল 20, আর ই এর ভ্যালু এখান থেকে বের করে এখানে বসাইছি, এভাবে আমি আইটা পাইছি এত অ্যাম্পিয়ার, ঠিক আছে? বোঝা গেছে এবার? বলেন জি তো বোঝা মিস। গেছে নাকি? ওকে, এখন নিচে যাচ্ছি। এই তো, এবার হচ্ছে এই ম্যাথটা করাবো, ঠিক আছে? এখানে লেখা আছে কি, যে আর টু ডাইমেনশনাল ইলেকট্রিক ফিল্ড ইজ গিভেন বাই, মানে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু দেওয়া আছে ই ভেক্টর ইজ ইকুয়াল
এক্স স্কোয়ার এ এক্স ভেক্টর যোগ এক্স এ ওয়াই ভেক্টর ভোল্ট পার মিটার। তারপরে বলছে যে কি এখানে ই ভেক্টরের ভ্যালু দেওয়া আছে, তাহলে এখন প্রমাণ করতে বলছে কি দেখেন, শো দ্যাট দিস ইলেকট্রিক ফিল্ড ক্যান নট অ্যারাইজ ফ্রম আ স্ট্যাটিক ডিস্ট্রিবিউশন অফ চার্জ। মানে আপনাদের প্রমাণ করতে হবে যে চার্জের স্ট্যাটিক মানে হচ্ছে গতিশীল না, স্থিতিশীল ডিস্ট্রিবিউশনের জন্য এই ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটিটা ইন্টেন্সিটিটা সরি ইয়ে হতে পারে না, জেনারেট হতে পারে না। ঠিক আছে, মোট কথায় ই ফিল্ডটা বা এই ই ভেক্টরটা আমাদের স্ট্যাটিক ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য ক্রিয়েট হতে পারবে না, এটাই প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা যেটা জানি, ঠিক আছে, আমরা ম্যাক্সওয়েলের ইকুয়েশন যখন পড়ছিলাম, চারটে ইকুয়েশন যখন আমি দেখাইছিলাম, যেটা আমি আপনাদেরকে ইয়ে দিছি করতে, কি বলে নাম, অ্যাসাইনমেন্ট দিছি করতে, সেখানে আমি বলছিলাম কার্ল আর ডাইভারজেন্সের একটা বিষয়। ঠিক আছে, তো দেখেন যেটা কার্লের ভ্যালু জিরো হবে, আমি বলছিলাম কার্লের ভ্যালু জিরো হতে পারে না। জিরো হতে পারে না কেন? কারণ জিরো হইলে বুঝাবে যে সেইটা আমার ক্রিয়েট হচ্ছে স্ট্যাটিক ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য। মানে ই ভেক্টরের কার্ল যদি জিরো হয় তাহলে বোঝাবে যে ই ভেক্টরটা ক্রিয়েট হচ্ছে স্ট্যাটিক ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য, কিন্তু আমাদের ই ভেক্টরটা কখনো স্ট্যাটিক ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য ক্রিয়েট হয় না, এজন্য এটার কার্ল কখনো জিরো হতে পারে না। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করব এখানে। তাহলে আমরা এখানে প্রমাণ করব যে ই ভেক্টরের কার্লটা জিরো হতে পারে না। এটার মিনিং হচ্ছে যে ই ভেক্টরটা স্থিতিশীল থাকতে পারে না, সবসময় গতিশীল হবে। তার মানে এটা ডান পক্ষে জিরো হতে পারে না, ডান পক্ষে কোনো একটা ভ্যালু থাকবে। কিন্তু আমাদের এই ইকুয়েশনটা দেখতে হবে যে ফুলফিল হয় কিনা, মানে ডান পক্ষে আমি জিরো পাচ্ছি না জিরো পাচ্ছি না, এটাই আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, কিন্তু আমাদের যদি জিরো না পাই তাহলে বুঝতে হবে যে হচ্ছে আমাদের প্রমাণটা হয়ে গেল, আর যদি জিরো পাই তাহলে কিন্তু প্রমাণটা হবে না। ঠিক আছে, কিন্তু অলওয়েজ এটা আমরা জিরো পাবো না। ঠিক আছে, মানে ই ভেক্টরটা নরমালি আমাদের কখনো স্ট্যাটিক ডিস্ট্রিবিউশন অফ চার্জ থেকে ক্রিয়েট হবে না। এখন এটা আমি করতেছি। ঠিক আছে, এখন দেখেন কার্লের মিনিংটা আমি বলছিলাম ক্রস। ঠিক আছে, এখন এই ক্রসের মিনিংটা কি, এটা তোমরা ম্যাট্রিক্স আকারে লিখবো। ঠিক আছে, যেটা আমি কয়েকটা মানে গত স্লাইডের আগের স্লাইডে মনে পড়াছিলাম, বা এরকম একটা ম্যাথ করাইছিলাম, এই গুণ চিহ্ন দিয়ে ম্যাট্রিক্স ফর্মের একটা ম্যাথ করাইছিলাম। ঠিক আছে, আরেকবার আমি বলে দিচ্ছি কিভাবে করতে হয় ম্যাথটা। ডেল ক্রস ই ভেক্টর, এখানে ই ভেক্টরের ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে, দেখেন এক্স স্কোয়ার এক্স ভেক্টর যোগ এক্স এ ওয়াই ভেক্টর। ঠিক আছে, এরপরে আমি কি করব, এইটুকু থাকলো। এখন ডেল আছে না, ডেলের জন্য আমাকে ডেল সাপেক্ষে এটা গুণ করলে কি হবে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি দিব, প্রথম রোতে আমরা দিব হচ্ছে এক্স ভেক্টর এ ওয়াই ভেক্টর এ জেড ভেক্টর, মানে প্রত্যেকটা ইউনিট ভেক্টর দিব, এক্স এর সাপেক্ষে এক্স, ওয়াই এর সাপেক্ষে এ ওয়াই, জেড এর সাপেক্ষে এ জেড। তারপর আমি কি দিব, তারপর আমি অপারেটর দিব, ডেল বলতে যে অপারেটরটা বোঝায় সেটা দিব এখন। ঠিক আছে, আমি বলছিলাম ডেল যে অপারেটরটা সেটা হচ্ছে কার্টেসিয়ানে একরকম এটার ফর্ম, সিলিন্ড্রিক্যালে একরকম ফর্ম, আর স্পেরিক্যালে একরকম ফর্ম। তো আমরা এখানে ইউজ করতেছি কিন্তু কার্টেসিয়ান। ঠিক আছে, তাহলে দেখেন এখন ডেল এর ফর্মটা লিখছি ডেল বাই ডেল এক্স, তারপর হচ্ছে ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। ঠিক আছে, তারপর দেখেন ই ভেক্টরের ভ্যালু দেওয়া আছে এক্স স্কোয়ার এক্স ভেক্টর যোগ এক্স এ ওয়াই ভেক্টর, তার মানে এক্স এর সাথে কোনটুকু আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স এর এই কলামে থাকবে আমাদের এক্স স্কোয়ার, এ ওয়াই এর সাথে কি আছে এক্স, তাহলে এ ওয়াই এর এই কলামে থাকবে এক্স। দেখেন এ জেড এর সাথে এ জেড এর কোন টার্ম নাই এখানে, তার মানে এখানে জিরো থাকবে। ঠিক আছে, এটুকু কি বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে যদি এটুকু বোঝা যায় তাহলে আমি এখন কি করব, তাহলে আমি এখন যখন এখানে এক্স দিব, আমি আরেকটু বড় করতেছি যদি আপনাদের চোখে মানে দেখতে সমস্যা হয়, দাঁড়ান আরেকটু বড় করতেছি। হুম, এখন দেখেন এখানে কি করছি, এক মিনিট এটা আমি এদিকে সরাই দিই একটু। এই এখন দেখেন আমি এখানে এই এই ম্যাট্রিক্সের লাইন থেকে পরের লাইনে কেমন করে আসলাম, যদি আমি এক্স টা এখানে রাখি। ঠিক আছে, প্রথমে আমি এক্স এর জন্য করতেছি, যেহেতু এখানে এক্স দিছি তাহলে কি হবে নিয়ম অনুযায়ী এটা কিন্তু এ এক্স। ঠিক আছে, এক্স থাকলে আমরা এক্স এর এই রোটা বাদ দিব আর এই কলামটা বাদ দিব। ঠিক আছে, তাহলে দুইটা যদি বাদ দিই তাহলে কি হবে, থাকবে হচ্ছে ডেল এক্স। ঠিক আছে, প্রথমে সরি এটা হবে, আমি ভুল করে ওইটা দেখাইছি, ডেল জিরো বাই ডেল ওয়াই, মানে আগে এটা হবে তারপরে বিয়োগ দিব, বিয়োগ দিয়ে ডেল এক্স বাই ডেল জেড দিব। ঠিক আছে, প্রথমে এদিকে আসবে তারপরে মাইনাস দিয়ে এদিকে আসবে, এটা হচ্ছে এইটুকুর জন্য পাইলাম। এখন যখন আমি এখানে এ ওয়াই দিব তখন একরকম হবে, এ জেড এর জন্য একরকম হবে, এটা কিন্তু এ ওয়াই, এটা কিন্তু এ ওয়াই। ঠিক আছে, এখন যদি আমি এ ওয়াই দিই তাহলে দেখেন তো কি হয়,
এটা আর এটা বাদ দিচ্ছি, ঠিক আছে? এখন দেখেন এইটা আগে হবে, তারপরে বিয়োগ দিয়ে এটা হবে। এখন কথা হচ্ছে আপনারা এটা দুইভাবে লিখতে পারেন। যেহেতু এখানে মাইনাস চিহ্ন দিছেন, তাই আমি আগে এটা লিখছি, বিয়োগ করে এটা লিখছি। যদি এখানে পজিটিভ দেন তাহলে আগে এটা হবে, বিয়োগ দিয়ে এটা হবে তারপরে, ঠিক আছে? মানে আলটিমেটলি সেমই হবে। আপনারা যদি এখানে মাইনাস চিহ্ন দেন তাহলে আমি যেভাবে করলাম সেভাবে করলে হবে, যে প্রথমে আগে এদিকে করতেছিলাম প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলে ডেল জিরো বাই ডেল এক্স মাইনাস ডেল এক্স স্কোয়ার বাই ডেল জেড, ঠিক আছে? এটা কি বুঝছেন এটা কেমন করে করলাম? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তারপরে কি করব, তারপরে দেখেন এজেড এর জন্য, এজেড এর জন্য এই কলামটা বাদ যাবে, তারপরে এই রোটাও বাদ যাবে, ঠিক আছে? তাহলে কি হবে, ডেল এক্স বাই ডেল এক্স মাইনাস ডেল এক্স স্কোয়ার বাই ডেল ওয়াই, এই যে এখানে, ঠিক আছে? এটুকু পাইলাম। এখন দেখেন আমার এখানে ডেল জিরো আর বাই হচ্ছে ডেল ওয়াই মাইনাস ডেল এক্স বাই ডেল জেড, ঠিক আছে? তাহলে এখানে কি হবে দেখেন, এখানে জিরো ওয়াই কে জিরো সাপেক্ষে করলে কত হয়, তাহলে জিরোই হয়, তাই না? তারপরে যদি আমি এক্স কে জেড এর সাপেক্ষে করি, এক্স তো আলাদা ভ্যারিয়েবল, জেড আলাদা ভ্যারিয়েবল, তাহলে এটাও জিরো, ঠিক আছে? তার মানে এক্স এর সাথে যা আছে সম্পূর্ণ জিরো। তারপরে দেখেন জিরো সাপেক্ষে এক্স কে করলে আবার জিরো, আবার এক্স স্কোয়ার সাপেক্ষে জেড কে করলে আবার জিরো, তাহলে এটাও জিরো পাচ্ছি, এটাও জিরো পাচ্ছি, তাহলে এক্স আর ওয়াইটা কাটে গেল। এখন দেখেন এখানে কত হবে, এক্স এর সাপেক্ষে এক্স কে করলে আমি কত পাবো, এখানে ওয়ান পাবো, আর এক্স স্কোয়ার সাপেক্ষে ওয়াই কে করলে আমি জিরো পাবো, তাহলে এখানে ওয়ান ওয়ান থাকছে এ জেড এর সাথে, তাহলে এটার আউটপুটটা কি হচ্ছে, এটা হচ্ছে এ জেড ভেক্টর, ঠিক আছে? আমার কিন্তু এখানে জিরো পাইলে তাহলে স্ট্যাটিক ফিল্ডের জন্য প্রমাণ হয়ে যেত যে স্ট্যাটিক ফিল্ডের জন্য আমার ক্রিয়েট হচ্ছে, কিন্তু যেহেতু জিরো আমি পাচ্ছি না, এই যে এটা রাইট হ্যান্ড সাইডে জিরো যদি পাইতাম তাহলে হচ্ছে কি হতো, তাহলে প্রমাণ হইতো যে আমাদের স্ট্যাটিক ফিল্ডে মানে স্ট্যাটিক ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য ই ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে। কিন্তু যেহেতু জিরো পাচ্ছি না, তার মানে এটা প্রমাণ হয়ে গেল, দেখেন জিরো যখন পাচ্ছি না তখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে না, তার মানে কি, তার মানে ইলেকট্রিক ফিল্ডটা স্ট্যাটিক না, আমরা এটা চার্জের স্ট্যাটিক ডিস্ট্রিবিউশনের জন্য পাই না, ঠিক আছে? So thus we have del cross E vector not is equal 0, which indicates that the given electric field vector is not static, but we can have a static field only if the charge distribution is static, ঠিক আছে? আমরা হচ্ছে যদি বলি এটা যে স্ট্যাটিক ফিল্ডের জন্য আমরা ফিল্ডটা স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য পাবো না, কিন্তু যদি আমরা স্ট্যাটিক ফিল্ড চাই তাহলে স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য পাবো। কিন্তু নর্মালি হচ্ছে আপনাদের কি, কখনো ই ভেক্টরটা, ঠিক আছে, এটা কখনো আপনাদের স্ট্যাটিক ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য ক্রিয়েট হয় না, ঠিক আছে? এটা হচ্ছে প্রমাণ। এটা কি বুঝতে পারছেন? মানে প্রমাণটা কি ছিল, যদি হচ্ছে এক নম্বর ইকুয়েশনটা ফুলফিল করে তাহলে বুঝতে হবে যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যারাইজ করে স্ট্যাটিক ডিস্ট্রিবিউশন অফ চার্জ থেকে, কিন্তু যদি ফুলফিল না করে তাহলে বুঝতে হবে ক্যান নট অ্যারাইজ ফ্রম আ স্ট্যাটিক ডিস্ট্রিবিউশন অফ চার্জ। যেহেতু শূন্য হয়নি, একটা ভ্যালু পাওয়া গেছে, তাহলে কি এটা অবশ্যই কি স্ট্যাটিক ডিস্ট্রিবিউশন অফ চার্জ থেকে তৈরি হতে পারে না, তাহলে এই ফিল্ডটাও স্ট্যাটিক না, ঠিক আছে? বুঝতে পারছেন এটা? জি ম্যাম। আচ্ছা, এবার তাহলে আমি একটা ম্যাথ দিয়ে আপনারা একটু করবেন নাকি? একটু ম্যাথ দিব, ছোটখাটো, জি ম্যাম দেন। একটু প্র্যাকটিস করেন তাইলে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি একটা ইকুয়েশন, সেম ম্যাথই, শুধু আমি ই ভেক্টরের ভ্যালু চেঞ্জ করে দিব, ঠিক আছে? দেখেন তো কি আসে, ইলেকট্রিক ফিল্ডটা স্ট্যাটিক আসে না গতিশীল আসে, এটা আগে দেখতে হবে, ঠিক আছে? এই প্রমাণটা যদি আমি না দিই, ধরেন আমি বললাম যে প্রমাণ করেন ইলেকট্রিক ফিল্ডটা স্ট্যাটিক নাকি হচ্ছে নট স্ট্যাটিক, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? আগে দেখেন ই ভেক্টরের ভ্যালু কত আসবে, এই যে ডেল ক্রস ই ভেক্টরের ভ্যালু কত আসবে সেটা দেখতে হবে আগে। আচ্ছা আমি বলে দিই একটা ইকুয়েশন, ইকুয়েশনটা বোঝা যাচ্ছে কি লিখছি? জি ম্যাম বোঝা যাচ্ছে। আমি লিখছি ওয়াই কিউব এক্স ভেক্টর, ঠিক আছে, তারপর লিখছি প্লাস ওয়াই এ জেড ভেক্টর, ঠিক আছে? ই ভেক্টরের ভ্যালু দেওয়া আছে, আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে ডেল ক্রস ই ভেক্টর বের করেন, যে নিয়মে বললাম সেই নিয়মে ডেল ক্রস ই ভেক্টর বের করেন, ঠিক আছে? যারা যারা করবে
যারা যারা অ্যান্সার বলবে সঠিক হবে তাদেরকে আমি আজকে ক্লাস পারফরমেন্সে মার্কস দিব। তারপর এখন তাহলে নেক্সটে যাচ্ছি, ঠিক আছে? এই ম্যাথটা 9.20 করতে হবে না, নিচে যাচ্ছি, এটা অনেক বড়। আচ্ছা, দেখতে পাচ্ছেন না? এখন আরেকটা ম্যাথ বলছে যে আ স্কয়ার কয়েল উইথ লুপ এরিয়া 0.01 মিটার স্কয়ার। এরিয়া তো সবসময় মিটার স্কয়ারে হয়, মানে দৈর্ঘ্য স্কয়ারে হয়, ঠিক আছে? তাহলে একটা স্কয়ার কয়েল যার এরিয়া হচ্ছে এত মিটার স্কয়ার অ্যান্ড 50 টার্নস, মানে এন এর ভ্যালু দেওয়া আছে 50, এ এর ভ্যালু দেওয়া আছে 0.01। তারপরে বলছে কি রোটেটেড অ্যারাউন্ড ইটস অ্যাক্সিস রাইট অ্যাঙ্গেল টু আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি ভেক্টর, বা বি এর ম্যাগনিটিউড দেওয়া আছে শুধু 1 টেসলা, ঠিক আছে? বি এর ভ্যালু দেওয়া আছে 1 টেসলা, ঠিক আছে? তারপরে বলছে ক্যালকুলেট দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ইএমএফ ইনডিউসড ইন দ্য কয়েল হোয়েন ইটস প্লেন ইজ। আপনাদের বের করতে হবে হচ্ছে ইএমএফ, ঠিক আছে? ইএমএফ এর ভ্যালু তৎক্ষণাৎ ভ্যালু আর কি, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। এটা ভ্যালুটা বের করতে হবে কোন ক্ষেত্রে? তিনটা প্লেনের ক্ষেত্রে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্লেন গুলো ইম্পর্টেন্ট। আপনার দেওয়া আছে তাহলে এ, দেওয়া আছে এন, দেওয়া আছে বি, তাহলে এন এ বি দেওয়া আছে, ঠিক আছে? তারপরে বলা আছে যে কি আপনাদের কোন প্লেনে আছে, ওই প্লেনের উপর নির্ভর করে কিন্তু আমাদের অ্যাঙ্গেল পাওয়া যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এই প্লেনের উপর ভিত্তি করে আমরা অ্যাঙ্গেল পাবো। এখন দেখেন অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেল টু দ্য ফিল্ড, মানে একটা আছে ফিল্ডের সাথে রাইট অ্যাঙ্গেল করে, রাইট অ্যাঙ্গেল করে মানে রাইট অ্যাঙ্গেল মানে কি? এই কেউ কথা বলে না কেন? আচ্ছা আমি জিজ্ঞাসা করি, ইয়ে বলেন, আরাফাত বলেন, রাইট অ্যাঙ্গেল মানে কি? ম্যাম আবার একটু বলেন ম্যাম, আমি ছিলাম না ম্যাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হামিদুল ইসলাম বলেন তো, হামিদুল ইসলাম জি ম্যাম। বলেন ম্যাম রাইট অ্যাঙ্গেল মানে কি? রাইট অ্যাঙ্গেল হ্যাঁ। মানে ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেল কি রাইট অ্যাঙ্গেল? আচ্ছা, তাহমিম ইসলাম রিফাত বলেন। ম্যাম এটা সমকোণ না ম্যাম? রাইট অ্যাঙ্গেল সমকোণ তো 90 ডিগ্রি। সমকোণ মানে ম্যাম 90 ডান দিকে, ম্যাম ডান দিকে। কে বলছে ডান দিকে? কে বললো ডান দিকে? পারবেশ। আচ্ছা, পারভেজের কথা ভুল না কিন্তু, হ্যাঁ মানে কিন্তু ডান দিকে এটার মিনিং না, রাইট অ্যাঙ্গেল মানে ডান দিক মিনিং না, ঠিক আছে? জি ম্যাম, এটা তো ম্যাথ আসলে এইভাবে হয় না আর কি, অন্য অন্য কিছু ম্যাথ মিনিং করতেছে, কিন্তু আমি এমনি বললাম আর কি। না না ঠিকই আছে, আপনার মানে ওইভাবে চিন্তা করলে আপনি যদি রাইট দিকে ভাবেন তাইলেও হবে, কিন্তু কথা হচ্ছে এটার মানে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? যেটা জি ম্যাম, হামিদুল জি ইসলাম আর রিফাত বললো। আর আপনি যদি হ্যাঁ ভাবেন যে ম্যাডাম একটা প্লেন যদি এটা হয় আর একটা প্লেন যদি তার ডান দিকে থাকে, তাহলে কি হবে? 90 ডিগ্রি না? এইভাবে জি ম্যাম, জি ভাবলে ম্যাম, 90 ডিগ্রি হয়, ঠিক আছে? যেটা আপনি মানে ভাবছেন। ওকে, আচ্ছা যাই হোক, জি ম্যাম। তাহলে এটা গেল রাইট অ্যাঙ্গেল। তারপরে এবার যে কোশ্চেনটা করবো সেটার অ্যান্সার দিবে নুরুল ইসলাম। নুরুল ইসলাম আছেন? জি ম্যাম। আচ্ছা নুরুল ইসলাম আপনি বলেন তো, ইন দা প্লেন অফ দা ফিল্ড, মানে প্লেন আর ফিল্ড একই আছে, মানে একসাথে আছে, তাহলে এটার মধ্যকার অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি। আচ্ছা এটা আরো বলবে হচ্ছে আবু বকর, বলেন তো, আবু বকর বলেন। 2 নম্বরটা জিজ্ঞাসা করছি যে ইন দা প্লেন অফ দা ফিল্ড, বলেন তো আবু বকর। আচ্ছা খালিদ খান বলেন। জি ম্যাম। খালিদ খান বলেন, ইন দা প্লেন অফ দা ফিল্ড, মানে যদি ফিল্ড আর প্লেন একই ইয়েতে থাকে, একই প্লেনে থাকে, তাহলে হচ্ছে আমাদের মধ্যকার অ্যাঙ্গেল কত হবে? 0। আচ্ছা, তারপরে দেখেন 3 নম্বরটা বলছে কি যে when the plane of the coil is 45 degree to the field, মানে প্লেন আর কয়েলের মধ্যকার অ্যাঙ্গেল দেওয়াই আছে 45। এভাবে করে আমি হচ্ছে যে কোনো কিছু দিতে পারি, 45 এর জায়গায় অন্য কোনো অ্যাঙ্গেলও দিতে পারি, 60 দিতে পারি, বা যে কোনো কিছু, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমরা ম্যাথটা কেমন করে করব? আমাদের দেওয়া আছে কি কি, এন এর ভ্যালু দেওয়া আছে 50, ঠিক আছে? এ এর ভ্যালু দেওয়া আছে 0.01 মিটার স্কয়ার, বি এর ভ্যালু দেওয়া আছে 1 টেসলা, বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে? এখন আমরা জি জানি ম্যাম। আমরা ইএমএফ এর জন্য একটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে এটা,
ঠিক আছে? এটা কি? এটা অনুযায়ী আমাদের ইনডিউসড ইএমএফটা সমানুপাতিক হবে কার কার? এনটা কিন্তু এই যে যেটা এন, ঠিক আছে, এটা টার্ন, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে সমানুপাতিক হবে কার? এর, মানে এরিয়ার উপর নির্ভর করবে, কতটুকু এরিয়ার মধ্যে ইনডিউস হচ্ছে সে এরিয়া, ঠিক আছে, নির্ভর করবে কার উপর? বি এর উপর, মানে আমরা যেটুকু ওই প্লেনে যে কি আছে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি আছে সেটার উপরে ইনডিউসড ইএমএফটা নির্ভর করবে। আর কার উপর নির্ভর করবে? প্লেন এবং ফিল্ডের মধ্যে, ঠিক আছে, যে প্লেনে তৈরি হচ্ছে আর যে ফিল্ডে তৈরি হচ্ছে দুইটার মধ্যে কত অ্যাঙ্গেল আছে সেই কোণের সাইনের উপরে, ঠিক আছে। এজন্য আমরা এই ইকুয়েশন লিখতে পারি। তারপরে আমাদের দেখেন এখানে যেহেতু বলছে আমরা এন এর ভ্যালু জানি, এ এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি, আর থেটার ভ্যালুটা প্রথমটার ক্ষেত্রে যে বলছে কয়েল অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু ফিল্ড, তাহলে থেটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি, সব ভ্যালু বসাই দিলে জাস্ট এটা পাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখেন কয়েল হচ্ছে ইন দা প্লেন অফ দা ফিল্ড, যদি প্লেনেই হয় ফিল্ডের তাহলে থেটা ইজ ইকুয়াল 0 ডিগ্রি, ঠিক আছে। 0 ডিগ্রি হলে সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, তাহলে এখানে 0 ভোল্ট। আর যদি 45 ডিগ্রি প্লেনে হয় তাহলে কি হবে? এটা তাহলে সব ভ্যালু বসে দিব, সাইন 45 এর ডিগ্রির ভ্যালু বসাবো, ভ্যালু বসাই এই ভ্যালুটা পাবো, ঠিক আছে। ম্যাম ম্যাম হ্যাঁ হ্যাঁ ম্যাম বলেন, হ্যাঁ একটু বলেন। ইন্টারেক্টেড করি, আমার একটু ক্লিক দরকার। এখন যদি আমি একটা আয়নাতে টি দেখাই, দেখেন তো টিটাকে আমি ভাঙলে কি হবে? টিটাকে যদি আমি ভাঙি আয়নাতে, কিন্তু এই যে মাঝ বরাবর ভাঙলে এই পাশেও একটা লাইন থাকবে, এই পাশেও একটা লাইন থাকবে, মানে একটা মানে দণ্ড, মানে একটা লাইনের সাপেক্ষে সেটা সিমেট্রিক্যাল। কিন্তু সিমেট্রিক্যাল কেমন করে দেখেন তো, আমি এটা কিভাবে করে ভাগ করি, তাহলে এই পাশে এই অংশটুকু থাকবে, এই পাশে এই অংশটুকু থাকবে, তাই না? বুঝতে পারছেন? এইটুকু থাকবে এক পাশে, এইটুকু থাকবে এক পাশে, তার মানে একটা লাইনের সাপেক্ষে সেটা সিমেট্রিক্যাল। তারপরে জিরোটাকে যদি ভাঙি, তাহলে জিরোটা যদি আমি এভাবে ভাঙি, অর্ধেক করি, দেখেন অর্ধেক করলে আমি এই পাশটাও দেখতে পাচ্ছি, এক পাশে এই পাশটা দেখতে পাচ্ছি, দুইটা প্লেন একই রকম, আইডেন্টিফাই করতে পারবেন না, ঠিক আছে। যদি আমি এইচ এর জন্য ভাঙি তাহলে কি হবে? এইটুকু একরকম, এইটুকু একরকম, ঠিক আছে। কিন্তু যদি হচ্ছে আমি এখন আপনাদের 7 দিই, ঠিক আছে, এরকম করে 7 লিখি, দেখেন তো 7টা কি সিমেট্রিক্যাল হবে? জি না ম্যাম। আচ্ছা, তাহলে আপনারা আরেকটা উদাহরণ দেন যেটা সিমেট্রিক্যাল হবে না। ম্যাম 9 6 9 যদি লিখি তাহলে আয়নায় কত দেখবো? আয়নায় কত দেখা যায়? 6 দেখা যাবে। তাহলে এটা কি সিমেট্রিক্যাল হলো? চেঞ্জ হয়ে গেল না? এটা তারপর সিমেট্রিক হবে না আর কি। তারপর যদি আমি এস দিই, এস দিলেও তো সিমেট্রিক্যাল হবে না, হবে? জি তারপর যদি আমি না। হচ্ছে বি দিই, ঠিক আছে, বা এরকম আর কি অনেক কিছু আছে। তো সিমেট্রিক্যাল বলতে বোঝাচ্ছে যে মানে যদি সিমেট্রিক্যাল একটা নেটওয়ার্ক বলি, ঠিক আছে, তাহলে ওই নেটওয়ার্কের মধ্যে যেগুলো যেগুলো কানেকশন থাকবে, ঠিক আছে, যেগুলো যেগুলো আমাদের কানেকশন থাকবে বা ট্রান্সমিশন লাইন থাকবে যার মাধ্যমে আমার ইনফরমেশন পাস হয়, তাহলে সেটা হবে কি? প্রত্যেকটা অংশ কি হবে? সিমেট্রিক্যাল হবে, ঠিক আছে। সিমেট্রিক্যাল নেটওয়ার্কের প্রত্যেকটা পার্ট স্পেসিফিক্যালি বলতে পারি যে আমার ট্রান্সমিশন লাইনগুলো সবগুলোই সিমেট্রিক্যাল হবে, ঠিক আছে। এখন দেখেন, the analysis of a transmission of electric waves along a line can be done by considering a uniform and symmetrical transmission line. Before starting analysis of the symmetrical transmission line, let us take a brief review of the electrical properties of the symmetrical network. মানে সিমেট্রিক্যাল লাইন সম্পর্কে পড়ার আগে সিমেট্রিক্যাল নেটওয়ার্কের কয়েকটা প্রপার্টি সম্পর্কে জানা দরকার আমাদের, ঠিক আছে। একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স জেড নট, এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট ল্যামডা, ঠিক আছে। ল্যামডা না, এটা হচ্ছে কি বলে, এটা কি বলে জানো? সিগমা, সিগমা, এটা সিগমা, ঠিক আছে। এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আলফা যোগ জে বিটা। এখানে আলফাটা হচ্ছে এই প্রপাগেশন কনস্ট্যান্টের মধ্যকার যে আলফাটা সেটাকে বলা হয় অ্যাটেনিউয়েশন, আর এই বিটাটাকে বলা হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। আস্তে আস্তে আমরা এগুলো সব পড়বো। তার আগে সবার প্রথমে পড়বো ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, তারপর আমরা পড়বো প্রপাগেশন কনস্ট্যান্ট, ঠিক আছে, গামা। এটা ইজিক্যাল লেখা যায় আলফা যোগ জে বিটা। আলফাটা হচ্ছে এখানে অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট আর বিটাটা হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন আমরা আস্তে আস্তে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স যাচ্ছি।
একটা ছবি দেখাই, ঠিক আছে? এই দেখেন এখানে হচ্ছে একটা জাস্ট সিমেট্রি আঁকা হয়েছে। ধরেন এটা হচ্ছে ওই যে ওই পয়েন্টটা যেটা আমরা টি এর জন্য মাঝখান দিয়ে আঁকছিলাম, এই পয়েন্টটার এই পাশেও যেরকম এই পাশেও সেরকম। এখানে তো একটা পয়েন্ট মানে লাইনটা নিই, তাহলে এই পাশেও যেরকম এই পাশেও সেরকম, মানে প্রত্যেকটা নেটওয়ার্ক আইডেন্টিক্যাল বা বলা যেতে পারে সিমেট্রিক্যাল, ঠিক আছে? তো এরকম সিমেট্রিক্যাল অনেকগুলো আমরা কি বলবো এটাকে সার্কিট, ঠিক আছে? আমরা যদি পরপর পরপর লাগাই তাহলে কি হবে, একটা আমাদের নেটওয়ার্ক তৈরি হবে, সিমেট্রিক্যাল নেটওয়ার্ক, ঠিক আছে? এরকম করে চেইনের মতন ক্যাসকেডে লাগাইলে একটা সিমেট্রিক্যাল নেটওয়ার্ক তৈরি হবে। এখন একটু পড়ে শোনাচ্ছি। বলছে কনসিডার দ্য ইনফাইনাইট নাম্বার অফ আইডেন্টিক্যাল সিমেট্রিক্যাল নেটওয়ার্কস আর কানেক্টেড ইন ক্যাসকেড অর ট্যান্ডেম অ্যাজ শোন ইন ফিগার 1.2a। এটা হচ্ছে 1.2a। এটা হচ্ছে কি বলছে, একই রকম যদি কয়েকটা সিমেট্রিক্যাল নেটওয়ার্কে পরপর লাগানো হয়, ঠিক আছে, ক্যাসকেডে। ক্যাসকেড মানে হচ্ছে একই জিনিস বা আলাদা জিনিসও হতে পারে, কিন্তু এখানে একই জিনিস লাগাচ্ছে। ক্যাসকেড বলতে একটার পর একটা লাগানো, প্রথমটার আউটপুট সেকেন্ডটার ইনপুট, পরের সেকেন্ডটার আউটপুট থার্ডটার ইনপুট, এরকম করে করে, ঠিক আছে? বলছে দা ইনপুট ইম্পিডেন্স। এখন ক্যারেক্টারিস্টিক কি বলে, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স জেড নট বলতে কি বোঝায়, জেড নট বের করবো, ঠিক আছে? জেড নট বের করার প্রথম শর্ত হচ্ছে যে আমরা এই সিমেট্রিক্যাল নেটওয়ার্ক গুলোকে ক্যাসকেড হচ্ছে কনফিগারেশনের মাধ্যমে পরপর লাগাবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এটা লাগানোর পরে আমরা কি বের করব, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, ঠিক আছে? এখন the input impedance measured at the finite value which depends on the network composition. The impedance is the important property of symmetrical network, ঠিক আছে? এখন এটার সংজ্ঞাটা হচ্ছে জাস্ট এইটুকু। সংজ্ঞাটা কি বলছে দেখেন, the characteristics impedance of a symmetrical network is the impedance measured at the input terminals of the first network in the chain of infinite networks in cascade, and it is measured and represented by Z0। মানে কি বলছে, যদি আমরা এরকম করে পরপর লাগাই টু ইনফিনিটি পর্যন্ত, তাইলে আমরা যদি এটার প্রথম দিকে মানে ইনপুট টার্মিনালের দিকে দেখি, ঠিক আছে, তাহলে কি পাবো আমরা, ইনপুট টার্মিনালের যে ইয়ে থাকবে, ইম্পিডেন্স থাকবে, সেটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, ঠিক আছে? ইনপুট টার্মিনালের দিকে তাকাইলে আমরা যে ইম্পিডেন্সটা পাবো সেই ইম্পিডেন্সটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স জেড নট, ঠিক আছে? ইনপুটের ইম্পিডেন্সটাই মানে মোর স্পেসিফিক্যালি ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, ওকে? এখন আমার বলা হচ্ছে যে তাহলে আমার যদি এখান থেকে কোশ্চেন আসে, কি কি কোশ্চেন আসতে পারে, এটা সংজ্ঞা দিতে বলতে পারি, সংজ্ঞা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত, আর এই ছবিটা দিতে হবে, ঠিক আছে? এটা রিলেটেড আরো পরে কথা আছে, দেখাবো। তারপরে এখন দেখেন এটা রিলেটেড একটা ম্যাথ আছে, এই ম্যাথটা করে ফেলি ফট করে। এখন বলছে ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স অফ আ লাইন। আচ্ছা, রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। রেকর্ডিং হচ্ছে না? জি ম্যাম। ভালো করে দেখেন তো। আচ্ছা আচ্ছা দেখি আমি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বের করতে বলছে একটা লাইনের কোন হার্টজে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি 1600 হার্টজ, ঠিক আছে? ইফ দ্য ফলোইং মেজারমেন্টস হ্যাভ বিন মেড অন দ্য লাইন এট 1600 হার্টজ। মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা বের করতে হবে, আর দেয়া আছে কি জেড ও নট আর জেড এসসি। ও নটটা হচ্ছে, এটার ফুল ফর্মটা হচ্ছে, এটার ওপেন সার্কিটের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা কত, আর একটা হচ্ছে শর্ট সার্কিটের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা কত, ঠিক আছে? এটা আমরা কেমন করে বার বের করব, যদি আমরা কয়েকটা নেটওয়ার্ককে ক্যাসকেডে লাগাই, তাহলে যদি আমি সবচেয়ে বাইরে যে নেটওয়ার্কটা আছে সেটাকে যদি আমি ওপেন করে দিই, তাহলে যেটা পাবো ইনপুট টার্মিনালে সেটা হচ্ছে কি আমাদের জেড ও না ওসি, ঠিক আছে? আর যদি আমরা তাকে শর্ট করে দিই তাহলে হচ্ছে ওটার সাপেক্ষে আমরা যেটা পাবো ইনপুটের ইম্পিডেন্স বা ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স সেটা হচ্ছে জেড এসসি, ঠিক আছে? এত হচ্ছে আপনাদের এটা ডিটেলস পড়ানো হবে না, এটা হচ্ছে ইয়েতে পড়ানো হয়েছিল মনে হয়, মেশিন 2 তে মেবি পড়ানো হবে। মেশিন 2 কি মানে 1 কি হয়েছে আপনাদের, মেশিন 1? জি ম্যাম 2 হচ্ছে, এখন 1 শেষ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা এই টার্মটা পাননি, জিরো জেড ওসি আর জেড এসসি। ইয়ের জন্য মনে হয় শর্ট সার্কিটের জন্য একটা ওই যে কি যেন টেস্টের জন্য ইউজ হয়। জি ম্যাম, জি ম্যাম পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হইলো। তাহলে এখন দেখেন both of the characteristics impedance is given by, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের একটা সূত্র, যে জেড নট পাওয়ার জন্য আমরা কি করব, জেড নটটা ক্যালকুলেশন করার জন্য আমরা জেড ওসি আর জেড এসসি কে রুট করে দিব, ঠিক আছে? এই দুইটা গুণ করে এটা রুট করে দিব। এখন কথা হচ্ছে এটা তো ইজি, এটা তো বুঝতে পারলাম, কিন্তু এই যে ভাঙ্গার প্রক্রিয়াটা, আপনারা কমপ্লেক্স নম্বরটাকে ইয়ে করতে শিখছেন, ওই যে কেমন করে অ্যাঙ্গেলের হচ্ছে ক্যালকুলেশন করতে জি হয়। ম্যাম, পোলার থেকে রেক্টেঙ্গেল।
হ্যাঁ, এটা কি পারেন? জি ম্যাম। তাইলে হচ্ছে আপনারা যদি পারেই থাকেন তাহলে আমি কি এটা বলবো আর আলাদা হবে নাকি আপনারা পারবেন? ম্যাম অনেকে তো ভুলে গেছে ম্যাম, আপনি বলে দেন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। যদি আপনার এই অ্যাঙ্গেলটা থাকে, দেখেন এইটা আর এইটা আপনার যদি হচ্ছে ইয়েতে ভাঙতে চান, যেটা ও বললো, কে বললো নামটা কি জানি না, যে পোলার থেকে ম্যাডাম রেক্টেঙ্গেলে কনভার্ট করা যায়। ঠিক আছে, যদি পোলার থেকে রেক্টেঙ্গেলে কনভার্ট করেন তাহলে কি হবে, আপনাদের ক্যালকুলেটরে চাপতে হবে। ঠিক আছে, ধরলাম এক্স আর এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। এরকম ফরম্যাটকে বলা হয় পোলার ফরম্যাট, মানে হচ্ছে একটা ভ্যালু থাকে, একটা অ্যাঙ্গেল থাকে। ঠিক আছে, ওই ভ্যালু আর অ্যাঙ্গেলটাকে যদি আপনি রেক্টেঙ্গেলে কনভার্ট করেন তাহলে কি পাবো, তাহলে আচ্ছা এখানে এক্স দিলে আপনারা সমস্যা, আবার এটা ভ্যালু দিই, 5 দিলাম আর এখানে ধরলাম 10 ডিগ্রি দিলাম। এটাকে রেক্টেঙ্গেলে কনভার্ট করলে আমি কি পাবো, এক্স আর ওয়াই এর ভ্যালু পাবো। এটার জন্য আমাদের ক্যালকুলেশন করে, মানে এটা অ্যাকচুয়ালি আর এটা অ্যাকচুয়ালি ফাই বা থেটা বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা যদি তাই হয় তাহলে কি হবে, আমরা আর ইজিক্যাল কি জানি, আমরা এক্স ইজিক্যাল কত জানি, এক্স ইজিক্যাল আর কস কত, ফাই না, এই অ্যাঙ্গেলটা আর কি। তাহলে দেখেন 5 বসাবো এখানে, কস 10 ডিগ্রি, এই দুটাকে গুণ করলে আমি এক্স এর ভ্যালু পাবো। তারপরে ওয়াই ইজিক্যাল tan ইনভার্স y বাই x। আর সাইন ফাই। তাহলে এখানেও আর এর ভ্যালু বসাবো, ফাই এর ভ্যালু বসাবো, দিয়ে গুণ করে দিলেই আমরা পাবো ওয়াই এর ভ্যালু। তারপর এখান থেকে আমরা কি করব, তাহলে আমরা এখান থেকে এই আর আর ফাই থেকে আমরা এক্স আর ওয়াইটা পাইলাম, তাই না? তাহলে আমরা এইটা, মানে এই ভ্যালু দুইটাই এক্স আর ওয়াই এর ভ্যালু দুটো যখন পাবো, তখন আমরা কিভাবে লিখতে পারি, এটা থেকে এটা সাপেক্ষে এক্স এর ভ্যালু যোগ জে দিতে পারি, তারপরে ওয়াই এর ভ্যালু দিতে পারি। ঠিক আছে, এভাবে আমাদের আসে। তো যাই হোক, তারপরে ওটা যদি করতে চান তাহলে ভালো, এটা কনভার্ট করে করতে পারেন, অথবা আরেকটা নিয়ম হচ্ছে যে 750, ঠিক আছে, আর 600 গুণ করবেন, গুণ করে এই যে এটা আসছে, ধরলাম এটা আসলো, তারপরে কি করবেন, দেখেন -30 আছে আর -20 আছে, দুটা যোগ করে দিবেন, তাহলে -20 -30, তাহলে -50। ঠিক আছে, তারপরে কি করব, দুটাকে আলাদা করে নিলাম, মানে এটাকে রুট করব। আর আমাদের নিয়ম হচ্ছে কমপ্লেক্স থেকে সাধারণ ইয়ে করা, কনভার্ট করা, যে এই অ্যাঙ্গেলের উপরে যদি রুট থাকে তাহলে রুটটা আমরা ওইভাবে কাউন্ট হয় না, রুটের পরিবর্তে আমার কি করতে হয়, অ্যাঙ্গেলকে 2 তে ভাগ করতে হয়। তো এই রুটের জায়গায় আমরা কি করব, অ্যাঙ্গেলকে 2 তে ভাগ করব। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। তাহলে এটাকে আমি 2 তে ভাগ করলাম, কিন্তু এটাকে আমি নর্মাল নিয়ম অনুযায়ী রুট করে এই ভ্যালুটা পাবো, আর এটার অ্যাঙ্গেলটা হচ্ছে -25 ডিগ্রি। বোঝা গেছে? জি ম্যাম, বোঝা গেছে। যদি বোঝা যায় থাকে তাহলে আমি একটা ম্যাথ করতে দিব এখন, সবাই খাতা নিয়ে রেডি হন। আমি একটা ভ্যালু লিখে দিব। জি ম্যাম, দেন। ওকে, এগুলো সব মিশিয়ে দিলাম। আচ্ছা, জেড ওসি এর ভ্যালু দিয়ে আর জেড এসসি এর ভ্যালু দিয়ে একটা, আমি ভ্যালু দিয়ে দিছি জেড ওসি জেড এসসি। ঠিক আছে, এখন বের করবেন জেড নট। এটা বের করে ফেলেন এখন ফাটাফাট। ওকে, তাহলে হচ্ছে এই ম্যাথটা দিলে পারবেন। ঠিক আছে, তারপরে এখন এখন যাচ্ছি হচ্ছে আমরা প্রোপাগেশন কনস্ট্যান্ট। আমি আগেই বলছিলাম প্রোপাগেশন কনস্ট্যান্ট গামা ইজ ইকুয়াল আলফা যোগ জে বিটা, এটা হ্যাঁ। তো প্রোপাগেশন কনস্ট্যান্ট থেকে আমি আলফা জে বিটা, মানে বিটা মানে হচ্ছে ফেজ কনস্ট্যান্ট, ঠিক আছে,
আর একটা আলফাটা হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, এটা আমি আগেই বললাম। তাহলে আমরা এটা কেমন করে লিখতে পারি এই গামার সাপেক্ষে আলফা আর বিটাকে, সেটা এখন দেখবো। ঠিক আছে, বলছে যে it is seen that gamma is the propagation constant which is a complex quantity. complex quantity মানে কি, মানে হচ্ছে এই আকারে থাকবে, ঠিক আছে, মানে একটা আই থাকবে, মানে এই যে এখানে যেরকম আমরা লিখি যে এক্স প্লাস জে ওয়াই, ঠিক আছে, এরকম কোয়ান্টিটি যার ইমাজিনারি পার্ট এবং রিয়েল পার্ট দুইটাই থাকবে। ঠিক আছে, এখন বলছে যে ইট ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ গামা ইজ ইকুয়াল আলফা যোগ জে বিটা। ঠিক আছে, এটা আমি লিখতে পারি। এখন যদি আমি এটাকে কি করি, আমি ই টু দি পাওয়ার মানে প্রত্যেকটাকে আমি ই এর পাওয়ার হিসেবে লিখি, তাহলে কেমন করে লিখতে পারবো, ই টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার আলফা যোগ জে বিটা। এটা আমি কেন লিখছি দেখেন, আলফা প্লাস যে বিটা আছে, এটাকে আমি যেহেতু মানে যোগ আকারে আছে, তাহলে আমি কিভাবে লিখতে পারি, আমি লিখতে পারি ই টু দি পাওয়ার আলফা ইনটু বা ডট ই টু দি পাওয়ার জে বিটা। কারণ আমরা এইভাবে থাকলে আমি জানি পাওয়ারের আমি যোগফল করতে পারবো, যদি সেম বেজ হয় তাহলে আমি পাওয়ার গুলোকে যোগ করতে পারবো, আর সেম বেজ কে আমি এরকম করে মানে আলাদা আলাদা করে পার্ট আকারে লিখতে পারবো। ঠিক আছে, মানে আমি যদি এক্স টু দি পাওয়ার, ঠিক আছে, এ প্লাস বি লিখি, তাইলে কিন্তু আমি আলাদাভাবে এক্স টু দি পাওয়ার এ লিখতে পারবো। পাওয়ার যদি যোগ আকারে থাকে এটা এভাবে আমি ভাগ নিতে পারবো। ঠিক আছে, অথবা যদি আমি উল্টা ভাবে বলি যে পাওয়ার যদি গুণ আকারে থাকে, সেম বেস, এই যে এক্স বেস এখানেও এক্স বেস, তাহলে আমি এটাকে গুণ আকারে থাকলে যোগও করতে পারবো। ঠিক আছে, এটা বোঝা গেছে। তাহলে ই টু দি পাওয়ার আলফা যোগ জে বিটা থেকে আমি কি লিখতে পারি, ই টু দি পাওয়ার আলফা ডট ই টু দি পাওয়ার জে বিটা। তারপরে এখন আমি কি করবো দেখেন, আমি হচ্ছে ই টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার আলফা, এটুকুকে আলাদা রাখলাম ই টু দি পাওয়ার আলফা পর্যন্ত। জে বিটাকে কিন্তু আমরা এখন এই সূত্রটা আমরা জানি কিনা জানি না, আপনার মানে আপনারা জানেন কিনা জানি না, ই টু দি পাওয়ার আই থেটা, এরকম হইলে আমরা কি লিখি, আই বা যে একই কথা, ইমাজিনারি পার্ট বোঝায়। যদি এরকম থাকে একটা স্ট্রাকচার, এটার ইকুয়েশনটা কি জানি আমরা, যে প্রথমে হয় কস থেটা, ঠিক আছে, এখানে যেটা থাকবে প্লাস থাকলে এখানেও প্লাস, ঠিক আছে, আর এখানে যদি মাইনাস থাকে এখানেও মাইনাস, তাহলে প্লাস আই সাইন থেটা। এটা হচ্ছে আমরা একটা সূত্র, ঠিক আছে, এটা কি যেন সূত্র বলে, আম সূত্রটার নামটা ভুলে গেছি, বাট এটা একটা সূত্র। ঠিক আছে, যদি এরকম আকারে থাকে, আপনারা এটা হচ্ছে ইয়েতে পড়ছিলেন, বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট বা হচ্ছে তারপরে কমপ্লেক্স কোয়ান্টিটি যখন পড়ছিলেন তার মধ্যে পড়ছিলেন। ঠিক আছে, এটা সাদিকিউ এর বইয়ে ছিল, সব অনেক জায়গায় থাকে এটা। ঠিক আছে, তো ই টু দি পাওয়ার আই থেটা যদি থাকে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, কস থেটা মানে কস এই অ্যাঙ্গেলটা প্লাস, প্লাস কেন হবে, এখানে প্লাস যেহেতু কিছু নাই মানে প্লাস আছে, মাইনাস থাকলে এখানে মাইনাস হতো, তাহলে প্লাস আই সাইন থেটা, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা ই টু দি পাওয়ার আলফাটাকে আলাদা রাখছি, আর ই টু দি পাওয়ার জে বিটাটাকে আমরা লিখতে পারি কস বিটা, যেহেতু অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, প্লাস জে আগে দিলাম, তারপরে সাইন আবার বিটা। ঠিক আছে, তারপরে এখান থেকে ই টু দি পাওয়ার আলফা থাকলো। এখন যদি আমরা এটাকে ভাঙ্গি তাহলে কি হবে, এটা কিন্তু এক্স আর এই পার্টটা হচ্ছে ওয়াই, মানে প্রথম পার্টটা হচ্ছে রিয়েল পার্ট, তারপরটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ঠিক আছে, এখন যদি এটাকে আমরা রুট করি তাহলে কি লিখতে পারবো, রুট কেন করব, এটা রুট করতেছি কারণ আমি হচ্ছে এটা থেকে আমি আমার হচ্ছে ম্যাগনিটিউড নিব আর অ্যাঙ্গেল নিব। আমরা কি জানি ম্যাগনিটিউড কিভাবে হয়, এক্স আর ওয়াই এর যদি ম্যাগনিটিউড বের করতে চাই এখান থেকে, তাহলে কেমন করে পাবো, তাহলে আমরা এটার জন্য আমি এটাকে লিখতে পারি আর কি বলেন তো, আর আর অ্যাঙ্গেল হিসেবে লিখতে পারি না, আর অ্যাঙ্গেল বিটা। তাহলে যদি আমি এভাবে পারি তাহলে হচ্ছে কি করতে পারি, আমি তাহলে এক্স এর জন্য পাবো কি, রুট ওভার কি, আর ইজিক্যাল কত, আর ইজিক্যাল রুট ওভার কি বলেন, x স্কয়ার প্লাস y স্কয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে হচ্ছে আমি এক্স এর ভ্যালু ওখানে কত, কস বিটা, আর ওয়াই এর ভ্যালু কত, সাইন বিটা। তাহলে এখানে আমি লিখতে পারি কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, এটা গেল ম্যাগনিটিউড। আর আমরা কি জানি ফাই ইজ ইকুয়াল tan ইনভার্স tan inverse y by x. তাহলে tan ইনভার্স লিখলাম, এখানে ওয়াই বলতে কত দেওয়া আছে, সাইন বিটা, tan ইনভার্স, তাহলে আগে হবে কত, উপরে যাবে হচ্ছে সাইন বিটা, এই যে এটা যাবে উপরে, তারপর নিচে যাবে হচ্ছে কস বিটা, কারণ কস বিটা হচ্ছে এক্স, তাহলে কস বিটা সাইন বিটা বাই কস বিটা। ঠিক আছে, এটা হচ্ছে পোলার ফর্মে লিখলাম। ঠিক আছে, আর এটা এটা পুরাটা বোঝাচ্ছে যে এটা এটুকু হচ্ছে পুরাটাই আর, ঠিক আছে,
আর এটা হচ্ছে সেটার অ্যাঙ্গেলটা ফাই পুরোটা। ওকে, তারপরে এখন দেখেন, এখন তাহলে আমরা কি পাচ্ছি, ই টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু দি পাওয়ার আলফা। আর এটার মানে কি, রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার বিটা যোগ কজ স্কোয়ার বিটা মানে হচ্ছে 1, তাই না? এটা আমরা নিয়ম অনুযায়ী জানি যে রুট ওভার বা সাইন স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার সেম অ্যাঙ্গেল হলে সাইন স্কোয়ার এক্স যদি ধরি, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইজ ইকুয়াল কত কত? 1 ম্যাম। তাহলে এটা আমি পাই 1, যদি সেম অ্যাঙ্গেলের সাইন স্কোয়ার কজ স্কোয়ার হয় ইজ ইকুয়াল টু 1 পাই আমরা, রাইট? তাহলে হচ্ছে যদি 1 পাই তাহলে এটুকু আমরা 1 হবে, 1 কে রুট করলে 1ই হয়। তারপরে দেখেন ট্যান ইনভার্স লেখা আছে, সাইন বিটা বাই কস বিটা মানে কত, ট্যান বিটা। ট্যান ইনভার্স থাকলো বাইরে, আর এটুকুর জন্য আমি লিখলাম ট্যান বিটা। তাহলে দেখেন ট্যান আর ট্যান ইনভার্স আর ট্যানটা কাটে গেল, ট্যান ইনভার্স মানে 1/tan, আর এখানে ট্যান আছে, তাহলে ট্যান ট্যান কাটলো, থাকলো শুধু বিটা। ঠিক আছে, তাহলে আমি কি পাইলাম, ই টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা, আর এটুকু এটা কাটে কুটে হইলো শুধু বিটা। ঠিক আছে, এখন ই টু দি পাওয়ার গামাকে আমি কিভাবে লিখতে পারি, IS/I1 দিয়ে। ম্যাম একটু হ্যাঁ হ্যাঁ বলেন, ম্যাম একটু কথা হ্যাঁ বলেন। বললাম যে ম্যাম ওইখানে আপনি যে একটা জিনিস মনে করেন শুধু ম্যাম এখানে টেন টেন আপনি যে কাট আবার রেকর্ডিং শুরু করলাম। আচ্ছা এখন দেখেন IS/I1, এখন IS/I1 টা কেন লিখতেছি আমরা, এই ই টু দি পাওয়ার গামা, ঠিক আছে, মানে প্রপাগেশন কনস্ট্যান্ট কে আমি এর সাপেক্ষে লিখতে পারি IS/I1। এখন IS আর I1 এর পরিচয় আগে দিই, 1 মিনিট, এখান থেকে নিচ থেকে একটু আগে IS আর I1 এর পরিচয়টা দিয়ে দিই, সরি উপরে না আছে। IS আর I1 টা কি, IS আর I1 টা হচ্ছে আমাদের, একটা হচ্ছে রিসিভিং সিগন্যাল, একটা হচ্ছে পাঠাচ্ছি যে সিগন্যাল সেটা, ঠিক আছে। তার মানে IS টা হচ্ছে আমাদের ওপরে, এটা হচ্ছে আউটপুট, আর ইনপুটটা হচ্ছে I1, মানে I1 ইনপুট দেওয়ার জন্য আমার IS পরিমাণ আউটপুট পাচ্ছি। এখন বলতে পারেন ম্যাডাম ই টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল, এটা কেন লিখতেছি, এটা লিখতেছি কারণ গামাটা হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট, এটাকে আমি যদি ই এর পাওয়ার হিসেবে লিখি তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি আউটপুট বাই ইনপুট, মানে প্রপাগেশন কনস্ট্যান্টের সাপেক্ষে আমরা যে আউটপুটটা পাইছি ভাগ তার ইনপুটটা, ঠিক আছে, ইজিক্যাল। তাহলে আমি এটা লিখতে পারি, এটা কি ম্যাম গেইন? কোনটা এটা, ওয়ান কাইন্ড অফ গেইন বলতে পারেন, অথবা বলতে পারেন ইফিসিয়েন্সি বলতে পারেন, আউটপুট বাই ইনপুট, ঠিক আছে। গেইনও ধরা যেতে পারে, আবার ওয়ান কাইন্ড অফ ইফিসিয়েন্সিও ধরা যেতে পারে, ঠিক আছে। কারণ ইফিসিয়েন্সিতে আমাদের আউটপুট বাই ইনপুট হয়, মানে হচ্ছে কি আমরা একটা ইনপুট দিলাম, 100 ভাগ ইনপুট দিলাম, তার মধ্যে আউটপুটে আমি কত ভাগ ইনপুট আউটপুট পাচ্ছি, ঠিক আছে। মানে 5 ভাগ যদি আমি 100 দিই তাহলে বুঝতে হবে 100 ভাগের মধ্যে 5 ভাগ আমি আউটপুট পাচ্ছি, মানে এটা ইফিসিয়েন্সিও বলা যেতে পারে, ঠিক আছে। আবার গেইনও বলা যায়, এই যাই হোক। তারপরে এখন দেখেন এটা যদি ম্যাগনিটিউড ধরি তাহলে ম্যাগনিটিউডটা হবে ই টু দি পাওয়ার আলফা, আর অ্যাঙ্গেলটা হবে কত, এটার অ্যাঙ্গেলটা হবে শুধুমাত্র বিটা। এই অংশটার ম্যাগনিটিউড হবে এটা, আর হচ্ছে অ্যাঙ্গেলটা হবে বিটা, মানে আর ফাই আকারে আছে, তার মানে পোলার আকারে আছে। তাহলে পোলার আকারে থাকলে এই অংশটুকু অ্যাঙ্গেল বাদে যে অংশটুকু হবে সেটা হচ্ছে আর, মানে ম্যাগনিটিউড, আর হচ্ছে যেটা অ্যাঙ্গেলের মধ্যে থাকবে সেটা হচ্ছে থেটা, ঠিক আছে। তাহলে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, আর এই ম্যাগনিটিউডটা হচ্ছে ই টু দি পাওয়ার আলফা, ঠিক আছে। তাহলে এখন আমরা এই ইকুয়েশন থেকে, আচ্ছা যদি লন ই দিই, লন ই দিলে ভ্যালু কত হয়, দুই পাশে যদি আমি লন দিয়ে গুণ করি এই ইকুয়েশনের তাহলে কত হবে, তাহলে এখানে আসবে একটা লন, আর এখানে হবে লন ই টু দি পাওয়ার আলফা। আমরা জানি লন ই সমান সমান 1, তাহলে 1 মানে ইনটু আলফা, তাহলে এখানে হবে শুধুমাত্র আলফা ইজ ইকুয়াল, এই পাশে লন দিছিলাম লন IS/I1 ম্যাগনিটিউড আর কি, ঠিক আছে। এটা 7 নম্বর ইকুয়েশন। এই 7 নম্বর ইকুয়েশনটাকে বলা হয় হচ্ছে অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্টের ইকুয়েশন। অ্যাটেনিউয়েশনটা কি বলছিলাম, হুম আচ্ছা এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্টটা কি, অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট, আলফা এটেনিউশন কনস্ট্যান্ট না? হ্যাঁ আলফাটা হচ্ছে অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট, হ্যাঁ। হ্যালো, শোনা যাচ্ছে? ইমরানুল জি আর ম্যাম কিছু শুনতেছি। বলবেন, আর কিছু বলবেন, বলেন। আর কিছু আর কিছু বললে বলেন। আচ্ছা কিছু বলতেছে না, একটু দাঁড়ান। এখন
অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টটা কি? এটা হচ্ছে এমন একটা কনস্ট্যান্ট যেটা কিসের উপর নির্ভর করবে? যেটা নির্ভর করবে একটা সিগন্যাল যখন শুরু হবে, ঠিক আছে, আমরা যখন সেন্টারে দিব, রিসিভারে একসেপ্ট হওয়ার আগ পর্যন্ত তাকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পার করতে হয়। ধরলাম আমি হচ্ছে সেন্টার, আর আমি আছি ইয়েতে ঢাকাতে, ধরেন আরেকজনকে পাঠাচ্ছি, সে হচ্ছে রিসিভার, সে আছে রাজশাহীতে, ঠিক আছে। তো ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার মধ্যে এই সিগন্যাল, যে সিগন্যালটা আমি পাঠাচ্ছি, সেই সিগন্যালটা কি হবে, ডিস্টেন্সের জন্য সেটা ডিগ্রেড করবে। মানে প্রথমে যে স্ট্রেংথটা ছিল বা যে এনার্জিটা ছিল সিগন্যালের, সেটা আস্তে আস্তে রাজশাহী পৌঁছাতে পৌঁছাতে অনেকটা ডিগ্রেড করবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে অ্যাটেনুয়েশন। আর এই অ্যাটেনুয়েশনটা যে কনস্ট্যান্টের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেটার এককটা কি? সেটার এককটা হচ্ছে নিপার্স পার কিলোমিটার। আচ্ছা, আর ট্রান্সমিশন লাইন কি? মানে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টটা কার? ট্রান্সমিশন লাইনে। ট্রান্সমিশন লাইনটা কি? আমার সেন্টার আর রিসিভারের মাঝখানে যে মিডিয়ামটা বা যে লাইনের মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে, যে ওয়ের মাধ্যমে যাচ্ছে, সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। ওকে। তারপরে বলছে বিটাটা কি? বিটাটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট। ফেজ কনস্ট্যান্টটা কি? যদি আমি যে সিগন্যালটা পাঠাচ্ছি, ঠিক আছে, আমার যে ফেজে পাঠাচ্ছি আমি, ঠিক আছে, রিসিভার যদি সেম ফেজে পাই তাহলে ইন ফেজে অবস্থায় আছে। যদি আমি যে ফেজে পাঠাচ্ছি, যদি আমার রিসিভারটা সেই ফেজে না পায়, 180 ডিগ্রি অ্যান্টি ফেজে পায়, তাহলে এটা হচ্ছে আউট অফ ফেজ, ঠিক আছে। এটা তাহলে যাই হোক, তাহলে ফেজ কনস্ট্যান্ট অথবা হচ্ছে বলা যেতে পারে ওয়েভলেংথ কনস্ট্যান্ট পার ইউনিট লেংথ অফ দ্য লাইন। লাইন বলতে বোঝাচ্ছে ট্রান্সমিশন লাইন। এন্ড এটা কি মেজার করা যায় কি, এককটা কি এটার? রেডিয়ান্স পার ইউনিট লেংথ, ঠিক আছে। আর অ্যাটেনুয়েশনটা ছিল নিপার্স পার কিলোমিটার। অ্যাটেনুয়েশনটা নিপার্স পার কিলোমিটার, আর ফেজের জন্য রেডিয়ান পার ইউনিট লেংথ, ঠিক আছে। যাই হোক, এটা লাগবে না আমাদের, এটুকুই। জাস্ট যদি জানার জন্য পড়তে পারেন চান, তাহলে এটুকু আমি পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে the alpha indicates the rate at which the signal gets attenuated along the line, while the beta indicates the rate at which phase of the signal gets changed along the line. মানে আলফা বলতে বোঝাচ্ছে যে আমরা যখন একটা সিগন্যাল যাচ্ছে সেন্টার থেকে রিসিভারের দিকে, তখন কি হচ্ছে, কতটুকু অ্যাটেনিউয়েটেড হচ্ছে, কি হারে অ্যাটেনিউয়েটেড হচ্ছে, মানে কি হারে এটার স্ট্রেংথটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, সেটা প্রকাশ করে আলফা। আর বিটা প্রকাশ করে কি, যে কেমন, at which phase of the signal gets changed, মানে ফেজটা আমি যে ফেজে পাঠাচ্ছি সেই ফেজে কি যাচ্ছে নাকি ফেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে রিসিভারে গিয়ে, সেটা বোঝায় বিটা, ঠিক আছে। তাহলে আলফা হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, আর বিটা হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট, বা সরি প্রপাগেশন বলছি, ফেজ কনস্ট্যান্ট, ঠিক আছে। আলফা দিয়ে বুঝতে পারছি যে আমার একটা সিগন্যালের স্ট্রেংথ সেন্টার থেকে রিসিভারের দিকে যাওয়ার সময় কত কমতেছে বা বাড়তেছে। সাধারণত বাড়ে না, ঠিক আছে, সবসময় কমেই অ্যাটেনুয়েশনের জন্য। অ্যাটেনুয়েশন হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ নয়েজ বলা যেতে পারে, যে যখন সেন্টার থেকে রিসিভারের দিকে আমি একটা সিগন্যাল পাঠাবো, তখন আমার সিগন্যালটার স্ট্রেংথটা কত কমবে ডিস্টেন্স বাড়ার সাথে সাথে, সেটা হচ্ছে অ্যাটেনুয়েশন। আর ফেজ কনস্ট্যান্টটা বলতে বোঝাচ্ছে যে আমরা যখন সেন্টার থেকে রিসিভারের দিকে পাঠাবো, তখন হচ্ছে ফেজের কেমন চেঞ্জ হচ্ছে সেটা, ঠিক আছে। তো এটা রিলেটেড ম্যাথ আরো পড়া আছে অনেকগুলা, সেটা পড়াবো সামনের দিন, হ্যাঁ। আজকের মতন এটুকুই থাক তাহলে।